আসসালামু আলাইকুম। ঘটনা তাহলে এই, শাকিব খান তুফান সিনেমায় দুইটা লুকে আসতেছে। শাকিব খানের ফার্স্ট যে লুকটা আমরা দেখছি সেই পার্টের শুটিং শেষ। এখন যে লুকটা দেখতেছি এই পার্টের শুটিং শুরু। শুরু থেকেই একটা গুজব চাওয়ার হচ্ছিল যে তুফানে শাকিব খানের ডাবল রোল আছে। যাই হোক, মানে ভেতরের থেকে যদি ছোট্ট একটা কথা বেরিয়ে আসে, সেই কথাটা রূপান্তরিত হতে হতে বিভিন্ন জায়গায় ঘাটে মুখে পাল্টাতে পাল্টাতে একটা পোর্শনে গিয়ে আমাদের কাছে আসে। সেটা হচ্ছে গিয়ে যে অনেকেই বলছিলেন তুফানের শুরুর দিকে তুফান সিনেমায় শাকিব খানের দ্বৈত রোল আছে, ডাবল রোল আছে। বেসিক্যালি তুফান সিনেমায় শাকিব খানের ডাবল রোল না, বোধহয় তুফান সিনেমায় শাকিব খানের দুইটা লুক আছে। তো আমি এর আগেও বলেছি যে একটা গ্যাংস্টার যখন গ্যাংস্টার হয় তার আগে তার একটা চেহারা থাকে, গ্যাংস্টার হওয়ার পরে তার আরেকটা চেহারা হয়। শাকিব খানের যে পোস্টারটা ছেড়েছে মিমি চক্রবর্তীর সঙ্গে, সেই পোস্টারে শাকিব খানের চেহারায় কোনো শান্তির ছাপ নেই, অশান্তি কোনো, এবং সেই চেহারা আছে ক্লান্তি। তো একজন গ্যাংস্টার, সে কিন্তু সব আছে, তার অনেক পয়সা আছে, প্রতিপত্তি আছে, ক্ষমতা আছে, তারপরেও তার চেহারায় কিন্তু শান্তি থাকে না। তারপরেও দিন শেষে সে শান্তির ঘুমটা ঘুমাইতে পারে না। একটা কোথায় জানি তার পালাবার একটা আস্তানা লাগে, লুকাবার একটা আস্তানা লাগে, মানে গা ঢাকা দেবার একটা ব্যাপার স্যাপার লাগে। এই সবকিছু মিলিয়ে মিমি চক্রবর্তী হচ্ছে গ্যাংস্টার শাকিব খানের গার্লফ্রেন্ড, আর নাবিলা হচ্ছে সেই গ্যাংস্টার হওয়ার পূর্বের শাকিব খানের গার্লফ্রেন্ড। যেহেতু মিমি চক্রবর্তীর সঙ্গে শাকিব খানের যেই পোস্টারটা এসছে, যেই ছবিটা এসছে, সেখানে শাকিব খানের গ্যাংস্টারের গেট আপ রয়েছে। আর বাংলাদেশে তুফানের অন্তর্বর্তীকালীন সময়ে, শুটিং এর অন্তর্বর্তীকালীন সময়ে বাংলাদেশে যে শাকিব খান এসেছেন, সেই শাকিব খানের চেহারায় সেই গ্যাংস্টারের লুকটা নাই, সেই গ্যাংস্টারের গেট আপটা নাই। তাইলে এইবার আগামী পোস্টারটা আসতে পারে নাবিলার সাথে শাকিব খান। তবে আগামী পোস্টারে নাবিলার পা শাকিব খানের কোমরে থাকবে না, কারণ তখনকার শাকিব খান উগ্র না, তখনকার শাকিব খান ভায়োলেন্ট না, তখনকার শাকিব খান অ্যাগ্রেসিভ না, তখনকার শাকিব খান ভালগার না। তো সেই জন্য এই যে লুকে আছে শাকিব খান, এই লুকের সঙ্গে সম্ভবত নাবিলার পোস্টারটা আসতে পারে। আরো তো অনেক চমক রয়েছেই। শাকিব খান তার বাংলাদেশে এসে তার প্যাভিলিয়নে, তার যে বিজনেস, সেই বিজনেস প্যাভিলিয়নে গিয়ে সে বলছে যে তুফানের ঝড় তো কেবল শুরু, এটা তো কেবল শুরু, রিলিজের আগে আরো অনেক ঝড় বাকি আছে। রিলিজের আগেই নাকি আরো অনেক ঝড় বাকি আছে। তার মানে এই যে মেইন ভিলেন নাবিলা, তারপর আরো অনেক ক্যারেক্টার আছে, গাজী রাকায়েত, শহীদুজ্জামান সেলিম, প্রচুর ক্যারেক্টার আছে, তাদেরকে নিয়েও কিন্তু অনেক পোস্টার আসবে সামনে। সেই জায়গা থেকে আমি বলতে পারি যে তুফানের শাকিব খানের দুটা লুক আছে, এটা ধরে নিলাম ক্লিয়ার। কিন্তু চঞ্চল চৌধুরী আবার মাঝখানে একটা কথা বলে বসছেন তানভীর তারেকের শোতে। অনেকেই মনে করছে চঞ্চল চৌধুরী এই সিনেমার ভিলেন, অনেকেই মনে করছে তার অ্যাপিয়ারেন্স দেখে। কিন্তু আদতে চঞ্চল চৌধুরী ভিলেন নাও হইতে পারে। নাও হইতে পারে কি, চঞ্চল চৌধুরী এই সিনেমার মেইন ভিলেন হওয়ার সম্ভাবনা খুবই কম, কারণ তিনি একটি ক্যামিও রোল প্লে করেছেন। ক্যামিও রোল বলতে আমরা পাঠানে দেখছি, আমরা জওয়ানে দেখছি, যে আমরা টাইগারে দেখেছি, যে শাহরুখ খানের সিনেমায় সালমান খান কয়েক মিনিটের জন্য এসছে। শাহরুখ খানের সিনেমায় সালমান খান শেষাংশে কয়েক মিনিটের জন্য এসছে, বা ছবির মাঝখানে কোথাও কয়েক মিনিটের জন্য এসছে। তো ঠিক এরকমই আবার সালমান খানের সিনেমায় শাহরুখ খানও কয়েক মিনিটের জন্য আসে। এইটাকে আমরা একটা ক্যামিও রোল নাম দিছি সিনেমায়, এটাকে একটা ক্যামিও রোল নাম দেওয়া হয়েছে। সেই ক্যামিও রোলটাই প্লে করতেছে চঞ্চল চৌধুরী। একটা ভিলেনের রোল তো ক্যামিও হয় না, একটা ভিলেন একটা সিনেমার 40-45% জুড়ে থাকে। ভিলেনের সাথে হিরোর সংঘর্ষ যত এক্সক্লুসিভ হবে, সিনেমাটাও তত এক্সক্লুসিভ হবে। তবে কথা উঠেছে যে চঞ্চল চৌধুরীকে যেহেতু ক্যামিও চরিত্রে নেওয়া হয়েছে, তাকে আরো একটা টোপ ফেলা হয়েছে। সেই টোপটা হচ্ছে যে আপনি এইটাতে ক্যামিও চরিত্রে আসেন, পরেরটাতে মেইন ভিলেন হিসাবে আপনি এন্ট্রি নেবেন।
এটা দিয়ে আপনার এন্ট্রি হলো তুফান সিনেমায়। এই টোপটার কথা তো চঞ্চল চৌধুরী বলবে না, এই টোপটার কথা প্রোডাকশন হাউস থেকেও বলবে না। এটা মানে এটা হচ্ছে অলিখিত একটি চুক্তি। এরকমটা হয়, অনেক কথাই দলিলে থাকে না, ডিডে থাকে না, অনেক কথাই সিনেমার বাইরে থেকে একটা প্রতিজ্ঞা থাকে, একটা প্রমিস থাকে। সেই প্রমিসের ভিত্তিতে, তাহলে চঞ্চল চৌধুরী কেন এত ছোট্ট একটা রোল শাকিব খানের এই তুফানে করবেন? যদিও তিনি, তার বক্তব্য হচ্ছে গিয়ে যত ছোট চরিত্রই হোক না কেন তিনি ওইটুক দিয়েই বেরিয়ে আসবেন, এটা তার বক্তব্য। যাই হোক, গতকালকে স্বপ্নধারা বিএফডিএ অ্যাওয়ার্ড দেয়া হলো। শাকিব খান এসেছে তার প্যাভিলিয়ন উন্মোচন করতে, আর ওইদিকে রায়হান রাফি এসেছে তার অ্যাওয়ার্ড দিতে। রায়হান রাফিকেও গতকালকে অ্যাওয়ার্ড প্রোগ্রামে দেখা গেছে, সেও এসেছে। তো ক্যাপ্টেনও চলে আসছে, মূল হিরো চলে আসছে, প্রোটাগনিস্ট আর্টিস্টও চলে আসছে। তার মানে শুটিং বন্ধ, তার মানে আপাতত তুফানের শুটিং বন্ধ। আমি ভেবেছিলাম যে শাকিব খান আসলে অন্যান্যদের যে কাজ, সেই কাজগুলো রায়হান রাফি ওখানে বসে করবেন। বেসিক্যালি তা হচ্ছে না। শাকিব খান যেহেতু চলে এসেছেন, তাই রায়হান রাফিও এই সুযোগে তার অ্যাওয়ার্ড প্রোগ্রামে অংশগ্রহণ করে নিলেন। এছাড়া শাকিব খানের শুটিং পার্ট, এই পুরো সিনেমায় শাকিব খানের প্রেজেন্স যদি বিবেচনা করা হয়, তাহলে শাকিব খানকে ছাড়া খুব বেশি শুটিং তুফানে নাই। যেই কারণে রায়হান রাফিও চিন্তা করলেন বোধহয় এই সুযোগটা কাজে লাগাই, আমার কয়েকটা অ্যাওয়ার্ড দিয়ে আসি। রায়হান রাফি তার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে 4টা অ্যাওয়ার্ডের ছবি পোস্ট করেছেন। অনেকগুলো অ্যাওয়ার্ড তিনি স্বপ্নধারা বিএফডিএ থেকেও পেলেন। বাংলাদেশে যতগুলো সিনেমা হয় না, তার চেয়ে বেশি অ্যাওয়ার্ড হবে, এরকমটাই মনে হচ্ছে ভবিষ্যতে। প্রথম আলো, স্বপ্নধারা, সিজেএফবি, আরো বাদশাহ, জাতীয় চলচ্চিত্র পুরস্কার, মনে করেন যে বছরে যে কয়টা সিনেমা হবে না, তার চাইতে অ্যাওয়ার্ড প্রোগ্রাম বেশি হবে, এরকম একটা দৃশ্যপট তৈরি হয়ে যাচ্ছে। যদি বিষয়টা তাই হয়, এত অ্যাওয়ার্ড যদি পেয়ে যায় একটা শিল্পী, একটা বছরে একটা শিল্পী যদি 7-8টা করে অ্যাওয়ার্ড পায়, তাহলে সেই শিল্পীর আর সিনেমার কাজে কতটুকু মনোযোগ দিবে? সে তো মনে করবে যে আমার জীবনে আমি সর্বশ্রেষ্ঠ অভিনয়টা করে ফেলেছি, আর কিছু করবার নাই। আমি জানি না এই অ্যাওয়ার্ডের আসলে মূল ভিত্তিটা কি, এই অ্যাওয়ার্ডে আসলে কাদের উপকার হয়, এই অ্যাওয়ার্ডটা আসলে কেন করা হয়। স্বপ্নধারা বিএফডিসি অ্যাওয়ার্ড হয়ে গেল, অনেক জমকালো প্রোগ্রাম করার চেষ্টা করেছে, কিন্তু মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ড যতটা ইম্প্যাক্ট ফেলে, ততটা ইম্প্যাক্ট কি ওরা ফেলতে পারছে? কয়জন আপনারা এই অ্যাওয়ার্ড শোটা দেখেছেন? যদিও এটিএন বাংলায় এটি লাইভ দেখানো হয়েছে, ইউটিউবে এটি এখন আছে, আপনারা দেখে নিতে পারেন। এরকম একটা অ্যাওয়ার্ড শো দেওয়ার কয়েক ঘন্টার মধ্যে মিলিয়ন মিলিয়ন ভিউ হয়ে যায়, কিন্তু এখনো 2 লক্ষ ভিউ ক্রস করতে পারে নাই 15-20 ঘন্টা পরে। যাই হোক, চেষ্টাটা আমার ভালো লেগেছে। এই প্রথম বাংলাদেশের পরিচালক সমিতির পরিচালকদের অ্যাওয়ার্ড, স্বপ্নধারা বিএফডিএ অ্যাওয়ার্ড। এই পরিচালকরা অ্যাওয়ার্ড দিবে কাদেরকে? নিজেদেরকে। পরিচালকরা পরিচালকদের অ্যাওয়ার্ড দিচ্ছেন, পরিচালকরা শিল্পীদের অ্যাওয়ার্ড দিচ্ছেন, এটা পর্যন্ত ঠিক আছে, কিন্তু পরিচালকরা যখন পরিচালকদের অ্যাওয়ার্ড দিচ্ছেন, তখন সেটা কিন্তু বিশেষ কিছু। আর শিহাব শাহীন যখন তার বাবা সামন ফলোইং মির জন্য শ্রেষ্ঠ পরিচালকের অ্যাওয়ার্ডটা পেলেন, তখন কিন্তু সেই ক্রেডিটটা দিতে তিনি ভুল করেন নাই। তিনি বলেছেন এটি তার জীবনের শ্রেষ্ঠ পুরস্কার, কারণ তিনি পরিচালকদের জুরি বোর্ড থেকে এই পুরস্কারটা পেয়েছেন। পরিচালকদের বিচার বিশ্লেষণে তিনি শ্রেষ্ঠ পরিচালক হয়েছেন, এটি তার জীবনের শ্রেষ্ঠ পুরস্কার। পরিচালকের কথা যেহেতু বললাম, আর একটা ছোট্ট কথা না বললেই না। এই শিহাব শাহীনের শিষ্য রুবেল হাসান, এই দুইজন মিলে একই নমিনেশন, একই ক্যাটাগরিতে নমিনেশন পেয়েছেন, গুরু শিষ্য। এই প্রথমবার রুবেল হাসান নিকশের জন্য, আর শিহাব শাহীন বাবা সামন ফলোইং মি, এই দুটো ফিল্মের জন্য দুইজন একই ক্যাটাগরিতে নমিনেশন পেলেন। তার মানে কি, শিহাব শাহীন একটি শিষ্য তৈরি করে যেতে পেরেছেন, শিহাব শাহীন একজন উত্তরাধিকার তৈরি করতে পেরেছেন। এরকম প্রত্যেকটা ডিরেক্টর যদি একজন করে
তার শিষ্য তৈরি করে রাখতে পারতেন বা পারেন, তাহলে কিন্তু বাংলাদেশে ডিরেক্টরের যে সংকট, সেই সংকটটা মোকাবেলা করতে পারবে। ভালো ভালো সিনেমার যে সেই সংকট, সেই সংকটটাও মোকাবেলা করতে পারবে। এরকম আমরা দেখতে চাই রায়হান রাফির প্রোডাকশন হাউস থেকে আরো অনেক পরিচালক বেরিয়েছে। দেখতে চাই মালেক আফসারির প্রোডাকশন হাউস থেকে অনেক পরিচালক বেরিয়েছে। দেখতে চাই আরো হিমেল আশরাফের প্রোডাকশন হাউস থেকে অনেক পরিচালক বেরিয়েছে। এরকম যারা ভালো সিনেমা বানাচ্ছেন, ভালো সিনেমা যারা নির্মাণ করছেন, সেই সব ডিরেক্টরের ছায়া থেকে যদি আরো কয়েকজন ডিরেক্টর বেরিয়ে আসতে পারেন, তাহলে কিন্তু আরো অনেকগুলো ভালো সিনেমা হওয়ার সম্ভাবনা থাকে। যেমন ধরেন রায়হান রাফির পোড়ামন 2 সিনেমায় চিফ এডি ছিল এম এ রাহিম। সেই এম এ রাহিম বেরিয়ে এসে করলো শান, শানটা কিন্তু ব্যাপক সাড়া ফেলেছিল। সেই এম এ রাহিম আবার করছে জঙ্গলি সিয়ামকে নিয়ে, সেটাও কিন্তু মোটামুটি আলোচনায় চলে আসছে। তো এরকম যারা ভালো ভালো ডিরেক্টর আছেন, সেই সব ডিরেক্টরের ছত্রছায়ায় আরো কিছু ডিরেক্টর বেরিয়ে আসুক, এই কামনা করছি। সে পরিশেষ সবশেষে একটা সুন্দর সংবাদ বলে শেষ করতে চাই। সেটি হচ্ছে আমাদের সঙ্গীত শিল্পী আসিফ আকবর, বাংলাদেশের সঙ্গীত শিল্পী আসিফ আকবর বলিউডে সিনেমার জন্য প্লেব্যাক করেছেন। একটা না, দুইটা না, 4-4টা গান তিনি প্লেব্যাক করেছেন। একটা গান গাইতে গেছেন, তার ওই গান শুনে ইনস্ট্যান্ট ওখানকার মিউজিক ডিরেক্টররা বলছেন না আরো একটা গান তার লাগবে। তার ওই গান শুনে আরো 2টা গানের জন্য তিনি চুক্তিবদ্ধ হয়েছেন। আর এই জন্যে এই যে জেমসের অনেক দিন পরে আসিফ আকবর গেলেন বলিউডে গান গাইতে। তো এটার জন্য কিন্তু সে অনেক প্রিপারেশনও নিয়েছেন। এটার জন্য তিনি দীর্ঘ 6 মাস প্রস্তুতি নিয়েছেন, দীর্ঘ 6 মাস চর্চা করেছেন। এভাবে আমাদের শিল্পী এবং শিল্প যদি বহির্বিশ্বে ছড়িয়ে পড়ে, গৌরবটা আমাদেরই। অলরেডি তুফান সিনেমা নিয়ে কিন্তু ভারত পাকিস্তানে আলোচনা শুরু হয়ে গেছে। তুফান সিনেমা হিন্দি ভার্সনে রিলিজের পায়তারা চলছে। আরো অনেক ভালো ভালো খবর সামনে অপেক্ষা করছে আমাদের জন্য। সেই ভালো খবরগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আমিও অপেক্ষা করছি। ভালো থাকবেন।